বাড়ি ভর্তি মেহমান, তারা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরোহী সবার সামনে এভাবে ছোট করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তারপর ফেলে দেওয়া গিফটটা হাতে নিয়ে আরোহীর সামনে দাঁড়িয়ে বললাম, গিফটটা না নিলে কোনো কষ্ট পেতাম না, কিন্তু বাড়ি ভরা মেহমানের সামনে এই অপমান না করলেও পারতেন। এইটুকু বলে সেখান থেকে রুমে এসে সবকিছু ব্যাগে গুছগাছ করতে লাগলাম। অন্যদিকে আরোহীর নিজের মধ্যেই কেমন যেন অনুশোচনা কাজ করছে। এতদিন রনিকে তাড়ানোর জন্য যাই করুক না কেন কখনো সবার সামনে অপমান অপদস্থ করেনি, কিন্তু আজ যেটা করলো সেটা মোটেও ঠিক করেনি। তাছাড়া বাড়ি ভরা মেহমান, তারা আমাকে কি ভাবছে? না, রনির সঙ্গে আমি মোটেও ঠিক করিনি। আরোহী আনমনে এসব ভেবে যাচ্ছে। তার ভাবনার ইতি টেনে মেঘলা আরোহীকে ঝাঁকিয়ে বলে উঠল, কিরে, কেক কাটছিস না কেন? আরোহী বলল, হ্যাঁ কাটছি। আরোহীর জন্মদিনের অনুষ্ঠান এভাবেই শেষ হয়ে গেল, কিন্তু রনিকে তার ত্রিসীমানায় দেখা গেল না। আরোহী ভাবছে আবার সে বেহায়াদের মতো ফিরে এসে জন্মদিনে অংশগ্রহণ করবে। আরোহীর সে ধারণা ভুল প্রমাণিত হলো। তাকে আর জন্মদিনের অনুষ্ঠানের ধারে কাছেও পাওয়া গেল না। এবার একটু বেশি আরোহীর অনুশোচনা হতে লাগলো। অনুষ্ঠান শেষে যে যার মতো চলে গেল। আরোহী রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতে সেই গিফট ফেলে দেওয়ার দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিছুই ভালো লাগছে না, এসব ভেবে যাচ্ছে আরোহী। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ। দরজা খুলে লক্ষ্য করলো তার মা দাঁড়িয়ে আছে। তারপর আরোহী কিছুটা স্বাভাবিকভাবে বলে উঠল, মা, কিছু বলবা? আরোহীর মা বলল, ছেলেটার সঙ্গে তখন এই মিসবিহেভটা না করলেও পারতি। তাছাড়া আমি এটাও জানি কেন তুই কোনো ছেলেকে সহ্য করতে পারিস না। মারে, সব ছেলেরাই কিন্তু খারাপ হয় না, ভালো মন্দ মিলেই মানুষ। কিন্তু একজন তোর সঙ্গে ভালোবাসায় চিট করেছে দেখে সব ছেলেকে যে একই ভাববি সেটা কিন্তু ভুল। রনির কাছে গিয়ে সরি বলে নিস। এই কথাটা তখনই বলতাম, কিন্তু অনুষ্ঠান নষ্ট হবে দেখে তোকে কিছুই বলিনি। আরোহীর মা এই বলে তার রুমে চলে গেল। আরোহী শুধু নীরব শ্রোতাদের মতো তার মার কথা শুনছিল। বলার মতো কোনো ভাষাই তার জানা নেই। কিছুক্ষণ পর আরোহী মনস্থির করলো সরি বলে সবকিছু সমাধান করে নিবে, আর কখনো তার সঙ্গে মিসবিহেভ করবে না। এসব ভেবে ছাদে চলে গেল। আরোহী সেখানে লক্ষ্য করলো রনি কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। ইতিমধ্যে তার কথা বলাও শেষ। পেছন ফিরে আরোহীকে দেখা মাত্রই কোনো কথা না বলে চলে যেতে ধরলো। এমন সময় আরোহী বলে উঠলো, রনি দাঁড়াও প্লিজ। আমি বললাম, অপমান করবেন নিশ্চয়ই। ছাদে আপনি আর আমি ছাড়া কেউ নেই দেখছি। একটা কাজ করেন, যেখানে মানুষজন বেশি থাকবে সেখানে আমাকে অপমান করবেন, সেটাই ভালো হবে। যত যাই হোক, একটা মানুষ তো কারো অপমান সহ্য করে থাকবে না, নিশ্চয়ই এটাই তো ভাবছেন। আরোহী নিশ্চুপ। আমি বললাম, কালকেই আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। যদিও বাসাটা একটু আগেই পেয়েছিলাম আর সিদ্ধান্তও নিয়েছিলাম গিফটের মাধ্যমে আপনাকে বিষয়টা জানাবো, কিন্তু তার আগে আপনি সেটা না দেখেই ছুঁড়ে ফেলে দিলেন আর বাড়ি ভরা মেহমানের সামনে আমাকে ছোট করলেন। আরোহী করুণ সুরে বলে উঠল, সরি। আমি বললাম, সরি বলার আর কোনো দরকার নেই, সকাল হলেই এখান থেকে চলে যাব। এই বলেই আমি সেখান থেকে চলে আসলাম। এইদিকে আরোহী আমার চলে যাওয়ার কথা শুনে নিজের কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। সারা রাত আরোহী নির্ঘুমে কাটিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে গেল, কিন্তু আজ রনিকে আর দেখতে পেল না। তারপর আগ্রহ নিয়ে তার রুমের দিকে যেতে লাগলো। রুমের কাছে এসে রুমে তালা লাগানো দেখে রীতিমতো অবাক হয়ে গেল। সাত সকালে তালা লাগানো দেখে আরোহী তার মাকে জিজ্ঞেস করলো, মা, রনির রুমে তালা লাগানো কেন? আরোহীর মা বলল, রনি কাল রাতেই এ বাসা ছেড়ে অন্য কোনো বাসায় উঠেছে। আরোহী অনেকটা অবাক হয়ে বলল, কি, রাতেই চলে গিয়েছে? আরোহীর মা বলল, হ্যাঁ, রাতে রনি এসে আমাকে বলল যে তুই নাকি কোনো ভাড়াটিয়া থাকুক সেটা চাস না, সেজন্য রনি চলে গেল। যদিও আমি রনিকে বলেছি, বাবা তুমি থাকো, সমস্যা নাই, আমি আরোহীকে বুঝিয়ে বলবো। সে আমার কথার প্রতি উত্তরে বলল, আন্টি সমস্যা নেই, আরেকটা রুম ম্যানেজ করে ফেলেছি, সেখানে আমার বন্ধুরাও আছে, তো সেখানেই যাচ্ছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, গত মাসের বাসা ভাড়া নিন। এই বলে বকেয়া বাসা ভাড়া পরিশোধ করে সে চলে গেল। চাইলে আটকাতে পারতাম, কিন্তু তোর কথা ভেবে রনিকে আর আটকালাম না। আর হ্যাঁ, বাসা ভাড়া দেওয়া টোটাল বন্ধ করেছি। এখন থেকে ওই রুমটা তালা লাগানোই থাকবে। আশা করি এবার নিশ্চয়ই খুশি হয়েছিস। আরোহী তার মার কথার উত্তর না দিয়ে রুমে দরজা আটকিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আর সেটা কেন পড়তে লাগলো সে উত্তর আরোহী কোনোভাবেই মিলাতে পারছে না। অন্যদিকে আমি ভাবছি, আরোহী মেয়েটা সত্যি অনেক সুন্দর, কিন্তু যদি তার আচরণ ভালো থাকতো তাহলে হয়তো এতদিনে তাকে ভালোবেসে ফেলতাম। কিন্তু তার যে ব্যবহার, এতে কোনো ছেলে তাকে ভালোবাসবে তো দূরের বিষয়, তার ধারে কাছেও কেউ ঘেসবে না। তাছাড়া আমি কেন এসব ভাবছি? তাদের বাসা ছেড়ে এখানে আসায় তো আমার অনেকটাই ভালো হয়েছে। কেউ আমাকে অপমান অপদস্থ করতে পারবে না। কিন্তু এ বাসা থেকে আরোহীদের বাসা তো বেশি একটা দূরে না, মাঝে মধ্যে অকারণেই দেখা হয়ে যেতে পারে। আর দেখা হলেই বাকি, ওর সঙ্গে তো আর ভালোবাসার কোনো সম্পর্ক নেই যে খারাপ লাগবে। এভাবেই আমার ছন্নছাড়া জীবন কাটছে। কথায় আছে না, সময় যখন খারাপ যায় তখন সব দিকে যায়। আমার সাথেও তেমন হচ্ছে। যাকে 2টা বছর ভালোবেসে গেলাম সেও আমাকে বুঝতে পারলো না, ভুল বুঝে ইফটিজিং এর শাস্তি দিল। যাদেরকে আপন ভেবে আসছি তারাও মুখের উপর বলে দিয়েছে তারা আমার রক্তের কেউ না। এই পৃথিবীতে মানুষজনের আনাগোনা বেশি থাকলেও এর
এর মধ্যে আমার আপনজন নাই বললেই চলে। একদিক থেকে আমার একাকিত্ব জীবন ভালোই চলছে, কষ্টের হলেও সেটাকে আর কষ্ট বলে মনে হয় না। এখন সবকিছুই আমার মানানসই হয়ে উঠেছে। এখন আমার একটাই লক্ষ্য, পড়ালেখা শেষ করে ভবিষ্যতে ভালো কিছু করা। এমন চিন্তা ভাবনায় নিজেকে নিয়োজিত করে ফেলেছি। কলেজে অ্যাডমিশন নেওয়া হলেও তেমন একটা কলেজে যাওয়া হয়নি, তাই রেডি হয়ে কলেজে চলে আসলাম। ভর্তি হওয়ার 2 মাস পর আজ কলেজে আসলাম। চারদিকে অনেকের আনাগোনা দেখে ভালো লাগা কাজ করছে। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে গিয়ে স্যারকে সালাম দিলাম এবং স্যার সালামের উত্তর নিয়ে বলে উঠলো, কি ব্যাপার রনি, 2 মাস আগে অ্যাডমিশন নিলে অথচ 2 মাসের মধ্যে একদিনও কলেজে আসলা না, আজ কি ভেবে আসছো? আমি বললাম, স্যার আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে চিনবেনই না, এখন তো দেখছি আমার কথা ঠিকই আপনার মনে আছে। প্রিন্সিপাল স্যার বললেন, এত সহজেই যদি ছাত্রদের চেহারা ভুলে যাই তাহলে তো আমার প্রতিষ্ঠান অল্পতেই লাটে উঠবে। সুতরাং আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না যে অল্পতেই ছাত্রদের কথা ভুলে যাব। তাছাড়া আমার স্মৃতিশক্তি এখনো অনেক ভালো আছে, যাকে একবার দেখি তাকে আর দ্বিতীয়বার চিনতে অসুবিধা হয় না। এখন থেকে তোমাকে কিন্তু ক্লাসে নিয়মিত আসতে হবে, তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার বেশি একটা সময় নেই। আমি বললাম, জি স্যার অবশ্যই আসবো। কলেজে প্রথম দিন ক্লাসেই বেশ কয়েকটা বন্ধু পেয়ে গেলাম। প্রথম দিন ক্লাসে ভালোই মজা হলো। কলেজ শেষে রাস্তায় এসে ফোনে নিউজ ফিড দেখছিলাম, হঠাৎ পরিচিত কণ্ঠ আমার নাম ধরে ডেকে উঠলো। নিউজ ফিড দেখা বাদ দিয়ে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 2 মাস পর আরোহীর সঙ্গে কলেজে এভাবে দেখা হবে সেটা কখনোই আশা করিনি। নিশ্চয়ই আরোহী এই কলেজে পড়ে, দূর ও পড়লেই কি না পড়লেই কি, ওর সঙ্গে কথা না বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো, হঠাৎ পরিচিত কণ্ঠে কে যেন আমার নাম ধরে ডেকে উঠল। নিউজ ফিড দেখা বাদ দিয়ে তার দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 1 মাস পর আরোহীর সঙ্গে কলেজে এভাবে দেখা হবে সেটা কখনো আশা করিনি। নিশ্চয়ই এই কলেজে পড়ে, দূর ও পড়লেই কি না পড়লেই কি, ওর সঙ্গে না কথা বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো, কেমন আছেন? আরোহীর কথাতে কোনো রেসপন্স না করে চলে আসতে যাব, তখনই আরোহী আমার পথ আটকিয়ে বলে উঠল, সেদিন আপনার চলে যাওয়ার কথা শুনে কেন জানি নিজের চোখের জল আটকাতে পারিনি, নিজেকে অনেক অপরাধী মনে হয়েছে। আমার জন্মদিনে আপনার সঙ্গে মিসবিহেভ না করলে হয়তো আমার বাসায় এভাবে ছেড়ে নিশ্চয় আসতেন না। আমি বললাম, আমাকে তাড়ানোর জন্যই তো উঠে পড়ে লেগেছিলেন, এখন আপনাদের বাসা ছেড়ে চলে আসছি, এতে তো খারাপ লাগার কোনো কথা না। আরোহী বলল, আমার একটা ভুল ধারণার জন্য আপনার সঙ্গে মিসবিহেভ করেছি, সেই ভুলটি এখন বুঝতে পারছি। আমি নিশ্চুপ। আরোহী বলল, আপনি চাইলে আবার আমাদের বাসায় থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই, এবার কথা দিচ্ছি আপনার সঙ্গে আর কোনো মিসবিহেভ করব না। আমি বললাম, আপনি পারেনও বটে, আপনার কি মনে হয় এই মিষ্টি মাখা কথা বললেই আমি আপনার ওখানে যাব? কখনোই না। আপনাকে বলেছিলাম না আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার এই চেহারার মতো যদি আচার ব্যবহার ভালো হতো তাহলে হয়তো আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করত, কিন্তু আপনি তো এরকম না। আরোহী আনমনে বলে উঠলো, আপনি চাইলে আমি সবকিছু বদলে ফেলবো। আমি বললাম, আমি চাইলে নিজে বদলাবেন মানে? আরোহী আমার কথার উত্তর না দিয়ে বলল, আমরা কি সবকিছু ভুলে বন্ধুত্বের সম্পর্ক গড়তে পারি না? আমি বললাম, না। আরোহী বলল, কেন? আমি বললাম, আমি আমার একাকিত্ব জীবনে ভালো আছি, এখানে কারো বন্ধুত্বের দরকার নেই। আরোহী বলল, আমার উপর রেগে এসব বলছেন তাই না? তাছাড়া কলেজের সব ছেলেরাই কিন্তু আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করি না। আচ্ছা ঠিক আছে, আমি আগে আপনার সঙ্গে যা অন্যায় করেছি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন আপনার সঙ্গে যা মিসবিহেভ করেছি তার জন্য আমি সত্যি অনেক লজ্জিত এবং অনুতপ্ত। প্লিজ আমাকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করে নিন আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি নিশ্চুপ হয়ে আরোহীর কথা শুনছিলাম। আরোহী জিজ্ঞাসার দৃষ্টিতে বলল, আমাকে ক্ষমা করবেন না তাই তো? অনেকের কাছেই শুনেছি ক্ষমা করে দেওয়াটা হচ্ছে একটা মহৎ কাজ, আপনি কি এই মহৎ কাজটি করবেন না? আমি আরোহীকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এই মেয়ে তো দেখছি এক এক সময় এক এক রূপ ধারণ করে। আগে যখন তাদের বাসায় থাকতাম তখন তো অকারণে মিসবিহেভ করতো, আর এখন এসব মিষ্টি মাখা কথা বলে আমাকে কেন জানি নিমিষেই গলিয়ে ফেলছে। আনমনে এসব ভাবতেই আরোহী বলে উঠল, আমাকে কি মাফ করা যায় না? আমি নিশ্চুপ। আরোহী বলল, কি হলো বলেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভেবে দেখবো। এই বলেই বাসায় চলে আসলাম। বাসায় এসে শুধু আরোহীর কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আগে তো আমাকে সহ্যই করতে পারতো না, আর এখন তাদের বাসা ছেড়ে চলে আসাতে এতেই তিতাকে মিষ্টি লাগতে শুরু করেছে দেখছি। রাতে সব চিন্তা ভাবনা করে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। মাঝরাতে স্বপ্নের ঘরে দেখলাম কাকিমাকে সাদা কাফনে জড়িয়ে খাটে করে কই যেন নিয়ে যাচ্ছে। আমি পেছন দিক থেকে তাদেরকে কান্নায় ভেঙে পড়ে বারবার ডাকতেছি, আমার কাকিমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমি থাকতে কাকিমাকে কোথাও
কোথাও নিয়ে যেতে দিব না, কেউ আমার কথা কানেই নিচ্ছে না। উপায় না পেয়ে জোরে কাকিমা বলে চিৎকার মেরে বলতেই ঘুম ভেঙে গেল আমার। রুমমেট জয় পাশে এসে বলতে লাগলো, ভাই আপনি ঘুমের মাঝে হঠাৎ কাকিমা বলে চিৎকার দিলেন, নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছেন। আমি বললাম, ভাই পানি হবে একটু। বলা মাত্রই জয় সামনে এক গ্লাস পানি এনে দিল। তারপর পানিটুকু খেয়ে জয়কে বললাম, হ্যাঁ ভাই, অনেক বড় একটা দুঃস্বপ্ন দেখেছি। আসলে এই পৃথিবীতে আমার আপনজন বলতে কাকা কাকিমা, তারাই আমাকে আদর যত্নে বড় করেছেন। আজ প্রায় 1 বছর হয়ে গেল তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। জয় বলল, তাদেরকে ছেড়ে ঢাকা শহরে পড়ে আছেন কেন? আমি বললাম, সে এক লম্বা কাহিনী। জয় কৌতূহলবশত জিজ্ঞেস করে বলে উঠল, বলেন না ভাই, কি কাহিনী? আমি বললাম, এখন না ভাই, আরেকদিন সময় নিয়ে বলবো নে। জয় বলল, আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই আপনার গল্পটা শুনবো। এখন আপনার ঘুমের প্রয়োজন, ঘুমিয়ে পড়েন। আমি বললাম, বাকি রাতটুকুতে ঘুমাতে আর পারলাম না। ফজরের আজান শুনে বিছানা থেকে উঠে অজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম। কতদিন আগে যে নামাজ পড়তে গিয়েছিলাম তা ঠিক এখন মনে নেই। নামাজ শেষে বাসায় আসলাম। বাসায় এসে কেন জানি মনে হলো কাকিমার সঙ্গে কথা বলা দরকার। পুরাতন সিমটা ওপেন করে ফেললাম। এর আগেও অনেকবারই ওপেন করেছি, কিন্তু তাদের ওখানে ফোন দেওয়ার ইচ্ছা হয়নি, কিন্তু আজকে দিতে হচ্ছে। তানিশার কাছে ফোন দিলাম। 2-1 বার রিং হবার পর তানিশা ফোনটা রিসিভ করেই বলল, হ্যালো, কে বলছেন? আমি বললাম, কাকিমার কাছে ফোনটা দেন। আমার কণ্ঠ শুনেই তানিশা বলল, ভাই তুই কেমন আছিস? কতদিন ধরে তোর ফোন নাম্বারে কল দিয়েছি, তার কোনো হিসাব নেই, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ দেখায়। ফোনটা কেন বন্ধ করে রেখেছিস বলতো? তানিশা একসঙ্গে কথাগুলো বলে উঠল। তানিশার কথার উত্তরে বললাম, আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। এখন যদি কাকিমার কাছে ফোনটা না দেন তো কথা বাড়িয়ে লাভ নেই, ফোন রাখছি আমি। তানিশা কিছুটা মন খারাপ করে বলল, মাকে ফোন দিচ্ছি, তবুও তুই ফোনটা রাখিস না। কাকিমার হাতে ফোনটা দেওয়ার পর কাকিমা কান্না করে বলে উঠল, বাবা কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? কাকিমা বলল, তুই কি আমাদের ভালো রেখেছিস? আমি চুপ করে থাকলাম। কাকিমা বলল, বাবা অনেকদিন তো বাইরে থাকলি, এবার অন্তত চলে আয়, তোকে ছাড়া বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে। আমি নিশ্চুপ। কাকিমা বললেন, তোকে খুঁজতে তোর কাকাই ঢাকা পর্যন্ত খুঁজে আসছে, কিন্তু তোর সন্ধানও পাইনি। কোথায় আছিস, কি করছিস, কিছুই জানতে পারিনি। বাবা আমাকে বল, তুই কোথায় আছিস? আমি বললাম, সরি কাকিমা, সম্ভব না। ছোট থেকেই তোমাদেরকে অনেক বিরক্ত করে আসছি, তাই এখন ভাবছি বাকি জীবনে একাকিত্বেই কাটিয়ে দিব। তাছাড়া আমার তো কোনো অধিকার নেই তোমাদের ওখানে থাকার। হাজার হোক আমি তো তোমাদের রক্তের কেউ না। আমার কথাটা শোনা মাত্রই কাকিমা কান্নায় ভেঙে পড়ে বলল, তোকে ছোট থেকে বড় করেছি এসব শোনার জন্য? আমি জানি তোর একটু জিদ বেশি, এর জন্য কি আমাদের ছেড়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবি? তুই হয়তো আমাদেরকে ছাড়া ভালো আছিস, কিন্তু আমরা তোকে ছাড়া ভালো নেই, সেটা কি বুঝিস না? এবারও আমি নিশ্চুপ। কাকিমা বললেন, বাবা তুই আর জিদ করে বাইরে থাকিস না, তোকে ছাড়া সত্যি আমরা ভালো নেই। এভাবেই কাকিমার সঙ্গে ফোনে কথা বললাম। পরিশেষে বললাম, কাকিমা ভালো থেকো, আর নিজের যত্ন নিও, রাখছি আমি। এইটুকু বলতেই কাকিমা বলল, তানিশা তোর সঙ্গে কথা বলতে চাচ্ছে, ওর সঙ্গে কথা বল। এই বলেই তানিশার হাতে ফোনটা দিল। তানিশা হ্যালো বলা মাত্রই ওপাশ থেকে আমি ফোনটা কেটে দিলাম। তানিশা মন খারাপ করে তার মাকে বলতে লাগলো, মা ও আমার সঙ্গে কথা না বলেই ফোনটা কেটে দিল। আজ প্রায় 1 বছর পর ফোন দিল, অথচ আমার সঙ্গে কথাই বলল না। কাকিমা বলল, থাক মা, মন খারাপ করিস না, তুই বোন হয়ে ওকে বাজে কথা বলেছিস, এর জন্যই অভিমান করে আজও কথা বলল না। ইতোমধ্যে তানিশা কান্না করা শুরু করে ফেলছে। তানিশার কান্না দেখে তার মা সান্ত্বনা দিয়ে বলল, আবার যখন ফোন দিবে তখন রনিকে বুঝিয়ে বলবনি যেন তোর সঙ্গে কথা বলে। পাগলি মেয়ে, ভাইয়ের জন্য যখন এতই খারাপ লাগছে তো সেদিন এভাবে কথা বলতে গেলি কেন? তানিশা কান্না করে বলল, মা আমার ভুল হয়েছে, এবার ফিরে আসলে কখনো ওর সঙ্গে আর ঝগড়া করব না। অপরদিকে আমি ভাবতেছি তানিশার সঙ্গে একটু কথা বললে হয়তো ভালো হতো। পাগলিটা নিশ্চয়ই আমার আচরণে কষ্ট পেয়েছে, পেলেই বাকি, বেঁচে থাকলে তো ওর সঙ্গে কথাই বলবো না। আজও তার বলা প্রত্যেকটি বাজে কথাগুলো আমার কানে ভেসে আসে। এসব ভাবছি, এর মধ্যে মেসেজের শব্দে ধ্যান ভেঙে গেল। তারপর মেসেজটি ওপেন করে পড়তে লাগলাম। কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো নেই, পরিবার ছাড়া কজনেই বা ভালো থাকতে পারে, সেদিক থেকে তুমিও ভালো নেই, সেটা আমি জানি। তোমার 2 বছরের ভালোবাসাটা আমি বুঝতে পারিনি, কি করব বলো? যখন তোমাকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখনই দুর্জয় যে আমাদের মাঝে এমন একটা দেয়াল তৈরি করবে সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। মাঝখানে তোমাকে শুধু ভুল বুঝে গেলাম, জানি না আমার ক্ষমা হবে কিনা। তারপরও বলবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার সঙ্গে আমি না জেনেই অন্যায়টা করে ফেলেছি। বিশ্বাস করো, সত্যটা জানার পর তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আব্বুও অনেক অনুশোচনায় ভুগছেন। প্লিজ এবার গ্রামে ফিরে এসো, জিদ করো না, আমি তোমার অপেক্ষায় থাকবো। কথাগুলো ফোনেই বলতাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না, তাই মেসেজেই বললাম। মেসেজটা পড়ে কেমন জানি ঘোরের মধ্যে পড়ে গেলাম। আজকে সিমটা ওপেন করতে অচেনা নাম্বার থেকে কে এসব মেসেজ দিচ্ছে? হৃদিতা নয়তো? কৌতূহলবশত সেই নাম্বারে কল দিলাম। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে যখন হ্যালো শব্দটি আসলো তখন বুঝতে আর বাকি রইল না কে এটা। তারপর কথা না বলে দ্রুত লাইনটা কেটে দিলাম। এরপর ওপাশ
থেকে অবিরাম কল আসতেই লাগলো। এক পর্যায়ে সিমটাই অফ করে রেখে দিলাম। এখন হয়তো রিদিতার সামনে সত্যটা প্রকাশ হয়েছে, এর জন্য আমাকে খুঁজতেছে তার ভুলের ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু আমি তো তাকে ক্ষমা করব না। গ্রামবাসীর সামনে আমাকে অনেক অপমান অপদস্থ করেছে, সেটা এত দ্রুত কিভাবে ভুলি? একটা সময় রিদিতাকে অনেক ভালোবাসতাম, ওকে নিয়ে অনেক স্বপ্নও ছিল, কিন্তু বর্তমানে রিদিতার প্রতি একটুও অনুভূতি জেগে নেই। সবগুলোকে মেরে ফেলেছি। যে কিনা অল্পতেই ভুল বুঝে, সত্য মিথ্যা বাছাই না করে ভুল বুঝে, তারা শতবার ক্ষমা চাইলেও আমার কাছ থেকে কখনো ক্ষমা পাবে না। সত্যটা জানার পর হয়তো রিদিতা আমাকে পাগলের মতো খুঁজছে। আফসোস আমাকে পায়নি। আজ সত্যিই তাদের কর্মকাণ্ড দেখে অনেক খারাপ লাগছে। যাই হোক, রিদিতা আমাকে যত যাই করুক না কেন তাকে কখনো ক্ষমা করব না। আর ভালোবাসার কথা জানতে চাচ্ছেন তো, সেটা সেদিনই শেষ। এখন নতুন করে রিদিতার প্রতি কোনো অনুভূতি জন্ম নেয়নি, আর নিবেও না। এইভাবেই দিনকাল কাটতে লাগলো। কিন্তু কদিন ধরে লক্ষ্য করছি আরোহী আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়বে দেখে উঠে পড়ে লেগেছে। যতই তাকে এড়িয়ে চলি ততই পিছু লেগে থাকে। সেদিনের ঘটনা, ক্লাস শেষ করে জুবাইরের সঙ্গে কলেজের মাঠে আড্ডা দিচ্ছিলাম। আরোহী হুট করে সামনে এসে বলতে লাগলো, এই আপনার সমস্যাটা কি? যতই আমাকে দেখেন ততই এড়িয়ে চলে যান। আরোহীর কথার উত্তর না দিয়ে জুবাইরকে বললাম, চললাম রে, এখানে আর ভালো লাগছে না। এই বলে সেখান থেকে চলে আসতে যাব, তার আগেই আরোহী আমার পথ আটকিয়ে বলল, খুব ভাব হয়েছে তাই না? আমি কিছুটা রেগে বললাম, সামনে থেকে সরে যান। আরোহী বলল, এমন করছো কেন? বন্ধুত্বের সম্পর্ক তো করতে বলছি, এতে সমস্যা কি? আমি বললাম, সবার সঙ্গে বন্ধুত্ব করলেই যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে হবে তেমন তো কোনো কথা নেই। তাছাড়া আপনি আমার পিছনে এত উঠে পড়ে লেগেছেন কেন? আমি কি কোনো সেলিব্রিটি পারসন যে আমার সঙ্গে বন্ধুত্ব করতেই হবে? আরোহী বলল, আপনি তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব করবেন না? আমি বললাম না। আরোহী বলল, আপনি যদি রাজি না হন তাহলে কিন্তু লোকজনের হাতে গণপিটুনি খাওয়াবো। আমি কিছুটা হেসে বললাম, কেমনে? আরোহী বলল, দাঁড়ান দেখাচ্ছি। আরোহী চিৎকার মেরে বলতে লাগলো, কে কোথায় আছো? আমাকে এই বখাটের ছেলের হাত থেকে বাঁচাও। এই রে সেরেছে। আরোহী যেভাবে লোকজন ডাকতে লেগেছে, আমার তো হাড্ডি সব মার খাইয়ে এক করে ফেলবে। না, একটা ব্যবস্থা করতে হবে। আরোহী বলল, কে কোথায় আছো? আমাকে এই বখাটের হাত থেকে রক্ষা করো। আমি বললাম, প্লিজ থামুন, নয়তো লোকজন এসে গেলে মহাবিপদে পড়ে যাব। আরোহী আরো ফাজলামো করে বলতে লাগলো, রাজি না হলে বলতেই থাকবো। কেউ কোথায় আছো? জলদি এখানে আসো প্লিজ। আমি কিছুটা রেগে বললাম, থামতে বলছি কিন্তু। আরোহী বলল, না থামবো না। কে কোথায় আছো? কথাটা বলতে ঠাস করে আরোহীর গালে থাপ্পড় মেরে দিলাম। আরোহী আমার দিকে এক পলক তাকিয়ে ছোট বাচ্চাদের মতো কান্না করে বলল, আপনি আমাকে থাপ্পড় মারলেন? আমি বললাম, সরি, আমি আসলে বুঝতে পারিনি থাপ্পড়টা একটু জোরে লাগবে। আরোহী যেভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছে, একে কিভাবে চুপ করাবো? আরোহী কান্না করে বলল, আমি থানায় গিয়ে আপনার নামে মামলা করব, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। আমি কিছুটা ভয় পেয়ে বললাম, প্লিজ এসব মামলা টামলা কইরেন না, দরকার পড়লে আপনি আমাকেও থাপ্পড় মারতে পারেন। আরোহী বলল, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আপনাকে তো আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমি বললাম, কি মুশকিল, আপনিই তো আমাকে রাগিয়ে দিলেন, নয়তো কি আর আপনাকে থাপ্পড়টা মারতাম? আরোহী বলল, আমি এখনই থানায় যাচ্ছি। আরোহী অভিনয় করে এসব বলাতে আমি একদম চুপসে গেছি। আরোহী আমার এই অবস্থার ভালোই মজা নিচ্ছে। আমি বললাম, এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরোহী কিছুটা ভাব দেখিয়ে বলল, কেন থানায়? আমি কিছুটা অনুরোধের সুরে বললাম, ইয়ে মানে এসব নিজেদের ফ্রেন্ডলি দুষ্টু মিষ্টি চড়থাপ্পড়ের জন্য কি থানায় যেতে হবে? দরকার পড়লে আপনিও আমাকে মারতে পারেন, তবুও এসব থানা পুলিশে যায়েন না। এইদিকে আরোহী এসব কাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারছে না, তবুও নিজের হাসি চেপে রেখে বলছে, আমি আপনার কোনো কথাই শুনছি না। জেলের ভাত যখন পেটে পড়বে তখন বুঝতে পারবেন। তাছাড়া পুলিশ মামু তো পিটুনি দেওয়ার জন্য আছেই, তখন বুঝবেন থাপ্পড় মারার কেমন শাস্তি। আমি বললাম, আমরা তো একই কলেজে পড়ি, সেই হিসাব অনুযায়ী আমরা ফ্রেন্ড, না হয় একটু ভুল করেই ফেলেছি, তাই বলে থানায় যাবেন? আচ্ছা ঠিক আছে, চলুন, আমি আপনার সঙ্গে থানাতেই যাব, চাপে পড়লে যা হয় আর কি। আরোহী বলল, হ্যাঁ তাই চলুন। আরোহী এই বলে আমার হাতটি ধরে ফেললো। আমি বললাম, আপনি আমার হাত ধরলেন কেন? আরোহী বলল, থানায় যাবার আগেই যদি পালিয়ে যান। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলেন। তারপর আরোহীর সঙ্গে তালে তাল মিলিয়ে যেতে লাগলাম। আরোহী তো সত্যি সত্যি আমাকে থানায় নিয়ে যাচ্ছে, না একটা ব্যবস্থা করতে হবে। আমি বললাম, ইয়ে মানে আমরা কি সত্যি থানায় যাচ্ছি? আরোহী নিজের মধ্যে হাসি চেপে রেখে বলল, হ্যাঁ অবশ্যই। আমি বললাম, মানে আজকে না গেলে হয় না? আরোহী বলল, ও আচ্ছা, আপনি তাহলে আজকে যাবেন না, কালকে যাবেন? আমি বললাম, হ্যাঁ কালকেই যাব, এবার আমি আসি, তড়িঘড়ি করে চলে আসতে যাব। সামনে 2 পা ফেলতে আরোহী ফিক করে হেসে উঠল। এই মুহূর্তে আরোহী তো হাসার কথা না, তাহলে হাসছে কেন? বিষয়টি জানতে পেছন থেকে তাকাতেই আমি যেন বেকুব বনে গেলাম। এই মেয়ে তো দেখছি হাসতে হাসতে
গড়াগড়ি খাচ্ছে। আমি বললাম, এই আপনি হাসতেছেন কেন? আরোহী হেসে বলল, আপনি এত বোকা কেন? আমি বললাম, আমি আবার কি করলাম? আরোহী বলল, থানার কথা শুনে আপনি তো রীতিমতো ভালোই ভয় পেয়েছেন। আমি বললাম, ইয়ে মানে কই ভয় পাচ্ছি? আরোহী বলল, ভয় না পেলে তুতলিয়ে কখনো কথা বলতেন না। আমি আরোহীর কথায় চুপ হয়ে গেলাম। আরোহী বলল, থাক, আপনার নামে কোনো মামলা টামলা করব না। আমি অনেকটাই খুশি হয়ে বললাম, সত্যি বাঁচালেন আমাকে। আরোহী বলল, ওহ, তার মানে আপনি সত্যি থানা পুলিশে যেতে ভয় পান? আমি বললাম, বর্তমান যুগে থানা পুলিশ তো শুধু মেয়েদের কথাই শুনে। আপনি যদি একটু বানিয়ে পুলিশের কাছে আমার নামে নালিশ করতেন তাহলে তো আমার পিঠে 1000টা লাঠি চার্জ পড়তো। আরোহী হেসে বলল, সরি ফান করার জন্য, কিন্তু আপনাকে ভয় পাওয়ার অবস্থায় দেখতে ভালোই লাগছিল, এর জন্য অভিনয়টা ভালোভাবে করতে হলো। আমি বললাম, আপনি ভালোই অভিনয় করতে পারেন, আমি তো বিষয়টি সত্যি ভেবে নিয়েছিলাম। আরোহীর সঙ্গে এভাবেই বন্ধুত্বটা হয়ে যায়, আপনি থেকে তুই সম্পর্কে রূপান্তরিত হলো। প্রথম আরোহী যে খারাপ আচরণ করতো এ দেখে ভেবেই নিয়েছিলাম ও হয়তো ভালো আচরণ করতেই জানে না। যখন বন্ধুত্বের সম্পর্ক হলো তখন বুঝতে পারলাম তার মাঝে ভালো রূপটাও আছে। আরোহীর সঙ্গে বন্ধুত্ব হয়ে একদিক থেকে ভালোই হয়েছে, কথা বলার মতো একটা মানুষ হয়েছে, আগে তো সেটাও ছিল না। গ্রাম থেকে ঢাকা শহরে কেন আসছি আরোহী একদিন জিজ্ঞেস করলো। আরোহী বলল, আচ্ছা তুই হুট করে ঢাকায় আসলি কেন? আমি বললাম, এতদিনে এটা জিজ্ঞেস করছিস? আরোহী বলল, হ্যাঁ, এখন বল কেন ঢাকায় এসেছিস? আমি বললাম, শুন তাহলে, আজ থেকে 1 বছর আগের ঘটনা, শুরু থেকে সবটা আরোহীকে বলে ফেললাম। সবটা শোনার পর আরোহী বলল, তোর জীবনে এত বড় একটা গল্প লুকিয়ে আছে, কখনো তো আমাকে এই কথাগুলো বলিসনি। আমি বললাম, অতীতের ঘটনাগুলো স্মরণ করলে খারাপ লাগা কাজ করে, খুব কষ্ট হয় আগের কথাগুলো ভাবলে, এর জন্য ঘটনাটি চেপে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা বারবার সামনে চলে আসে। কথাগুলো বলতেই চোখে পানি জমে গেল। আরোহী এই দেখে বলল, সরি, অতীতের কথাগুলো জানতে চেয়ে তোর কষ্টটা বাড়িয়ে দিলাম। আমি বললাম, সমস্যা নাই। আরোহী বলল, আচ্ছা চল রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। আমি আর আরোহী রেস্টুরেন্টে গিয়ে বসতেই পেছন দিক থেকে একজন বৃদ্ধ লোক বলে উঠল, বাবা কেমন আছো? বৃদ্ধ লোকটির দিকে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছি। ওনাকে চিনতে পারছি না দেখে বৃদ্ধ লোকটি বলল, বাবা আমাকে চিনতে পারছো না? আমি বললাম, সরি আঙ্কেল, মাফ করবেন, সত্যি আপনাকে চিনতে পারছি না। আঙ্কেল বললেন, 1 বছর আগে কিছু বখাটের হাত থেকে আমার মেয়েকে বাঁচিয়েছিলে, মনে আছে? আমি বললাম, জি আঙ্কেল, এবার মনে পড়েছে। কেমন আছেন আপনি? আঙ্কেল বললেন, হ্যাঁ ভালো, সেদিন তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করেই বাসায় চলে গেছিলাম। বাসায় যাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারায় অনুশোচনা কাজ করছিল, তারপরে আবার ফিরে আসছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি, হতাশ হয়ে বাসায় ফিরে যেতে হয়েছে। আজ 1 বছর পর ভাগ্যক্রমে রেস্টুরেন্টে তোমার দেখা পেয়ে গেলাম। আমি বললাম, সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারি নাই আপনি আমাকে এতটা খুঁজেছেন, নয়তো আমি আপনার সঙ্গে দেখা করতে আসতাম। আঙ্কেল বললেন, না থাক, সেটা আর করতে হবে না। তো এখন কি করছো? আমি বললাম, পড়াশোনা করছি এবং তার পাশাপাশি পার্ট টাইম জব করছি, এই আর কি। আঙ্কেল বললেন, বাবা তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? আমি বললাম, আঙ্কেল অনুরোধের কথা বলছেন কেন? আপনি আমাকে আদেশ করতে পারেন, সেটা আমি অবশ্যই শুনবো। আঙ্কেল বললেন, বাবা আমার অফিসে অনেক শত্রু লেগে গিয়েছে, অফিসে বিশ্বাস করব তেমন কোনো পার্সনকে খুঁজে পাচ্ছি না। তুমি যদি রাজি থাকো তাহলে ভালো একটা পোস্টে তোমার জব দিতে পারবো, এতে তোমার লাইফটাও রঙিন হয়ে উঠবে। আঙ্কেলের কথা শুনে কিছু একটা ভাবতেই ওপাশ থেকে আরোহী বলে উঠলো, আঙ্কেল আপনি টেনশন নিয়েন না, ও চাকরিটা পেলে অবশ্যই করবে, সেটা আমি গ্যারান্টি। আঙ্কেল বললেন, বাবা কি ভাবছো? আমি বললাম, না মানে আঙ্কেল, আমি যে পার্ট টাইম জব করছি এতে তো আমার ভালোই চলছে, অন্য কোনো চাকরি না করলেও হবে। আঙ্কেল বললেন, চাকরিটা করলে একে তো তোমার পক্ষে ভালো হবে, আমার দিক থেকেও বিশ্বাসযোগ্য একজনকে পেয়ে গেলাম, সেটা কিন্তু দুদিক থেকেই ভালো হবে, কথাটি একবার ভেবে দেখো। আঙ্কেল যে কথা বলছে তা ঠিকই বলছে, চাকরি হলে তো আমার লাইফটাকে সাজাতে পারবো, তাছাড়া আঙ্কেল যেহেতু নিজ ইচ্ছায় সুযোগটা দিচ্ছে সেটা হাতছাড়া করা মানে বোকামি। এসব ভেবেই আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি যেহেতু চাকরির কথা বলছেন এতে আমার কোনো অমত নেই, তাছাড়া পড়ালেখা শেষ করে তো একটা চাকরির সন্ধান করতাম। আঙ্কেল বললেন, বাবা তুমি আমাকে সত্যিই বাঁচালে, তুমি হয়তো জানো না আমার কি পরিমাণ শত্রু লেগে আছে, সুযোগ পেলে ওরা আমাকে শেষ করে ফেলবে। আমি বললাম, আঙ্কেল আমি থাকতে আপনার কোনো টেনশন নেই, আমার সর্বোচ্চ দিয়ে হলেও আপনাকে শত্রুমুক্ত করতে চেষ্টা করব। আঙ্কেল বললেন, বাবা এরকম ভরসা দেওয়ার মতোই একটা পার্সন দরকার ছিল, যাক অবশেষে তোমাকে পেয়ে গেলাম। আঙ্কেলের মাধ্যমে চাকরিটা পাওয়ায় কয়েক বছরের ব্যবধানে লাইফটা আমার একদম চেঞ্জ হয়ে গেল, এখন গাড়ি বাড়ি সব হয়েছে, কিন্তু পরিবার গড়তে পারিনি। মাঝে মধ্যে আঙ্কেলকে কৃতজ্ঞতার সুরে বলি, আঙ্কেল
আপনি আমার পাশে ছায়ার মতো না দাঁড়ালে হয়তো এসব কিছুই করতে পারতাম না। তিনি আমার কথার প্রতি উত্তরে শুধু একটা কথা বলতো, আমি তেমন কিছুই করিনি। তোমার সাফল্যের পিছনে যে পরিশ্রমটা দিয়েছো সেটা হয়তো সবাই পারে না। দিনরাত সমানভাবেই কাজ করেছো, যার জন্য আজকে তুমি সফল ব্যক্তিদের মধ্যে একজন। আমি আরো দোয়া করি তোমার সামনের দিনগুলোতে যেন আরো ভালো কিছু করতে পারো। আঙ্কেল সবসময় শুধু আমাকে এ কথাটাই বলতো। তার সঙ্গে যদি ভাগ্যক্রমে দেখা না হতো তাহলে হয়তো আমার ভাগ্যের চাকাটা এভাবে খুলতোই না। এই ছিল 5 বছর আগের ঘটনা। এখন বর্তমানে আসা যাক। অফিসে মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছি। হঠাৎ পাশে রাখা ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে লক্ষ্য করতেই আঙ্কেল নামে নাম্বারটি ভেসে উঠলো। তড়িঘড়ি করে রিসিভ করে বললাম, হ্যালো। আঙ্কেল বললেন, বাবা কি করছো? আমি বললাম, আঙ্কেল অফিসে কাজ করছি। আঙ্কেল বললেন, তোমার যত কাজই থাকুক না কেন কাল কিন্তু আমার মেয়ের বিয়েতে তোমাকে আসতেই হবে। আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, আমি অবশ্যই যাব। আঙ্কেল বললেন, আচ্ছা ঠিক আছে, কাজ করো তাহলে। কাল যদি আমার মেয়ের বিয়েতে তোমাকে না দেখি তাহলে কিন্তু বাবা আমি অনেক মন খারাপ করব। আমি বললাম, আঙ্কেল আপনি যেহেতু বলেছেন তো আমি অবশ্যই যাব। আঙ্কেল বললেন, আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে এখন। আমি বললাম, জি আচ্ছা, কালকে তো গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, বিয়েতে গেলে মিটিং বাদ দিতে হবে। এইদিকে আঙ্কেলও অনেক রিকোয়েস্ট করে বলেছে যদি না যাই তো মন খারাপ করতে পারে। তাছাড়া এই লাইফটা তো আঙ্কেলের মাধ্যমে পেয়েছি। আজকে আমি এতটা ব্যস্ত সেটা একমাত্র আঙ্কেলের জন্যই। দরকার পড়লে মিটিং বাদ দিয়ে হলেও আঙ্কেলের মেয়ের বিয়েতে যেতে হবে। তারপর আঙ্কেলের মেয়ে মানে মিথিলার বিয়েতে যেতে হলো। বাড়িতে প্রবেশ করতেই লক্ষ্য করলাম এটা যেন একটা রাজপ্রাসাদ। ডেকোরেশন আর লাইটিং এ পুরো বাড়িটাই চাকচিক্য করে ফেলেছে। ডেকোরেশন দেখছিলাম, এর মধ্যে আঙ্কেল আমাকে দেখে বলে উঠলো, বাবা এসেছো? আমি তো ভেবে নিয়েছিলাম তুমি আসবেই না। আমি বললাম, আপনি আমাকে আসতে বলেছেন আর আমি আসবো না, এটা কি হয়? আঙ্কেল বলল, এসে ভালোই করেছো। আমি বললাম, আঙ্কেল একটা বিষয়ে প্রশংসা না করলেই নয়, আপনার ডেকোরেশনের লাইটিং কিন্তু পুরো বাড়িটাকে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। আঙ্কেল বললেন, একটা মাত্র মেয়ে আমার, আগে থেকেই স্বপ্ন ছিল অনেক ধুমধাম করে বিয়েটা দিব, তাই আর কি স্বপ্নটা সত্যি করলাম। আমি বললাম, তাহলে তো আপনার স্বপ্ন সত্যি হয়ে গেল। আঙ্কেল বললেন, হ্যাঁ। কথা বলতেই আঙ্কেলের ফোনে ফোন আসাতে আঙ্কেল বলল, বাবা তুমি বসো গিয়ে, আমার একটু ওইদিকে কাজ পড়ে গেল। আমি বললাম, আচ্ছা আঙ্কেল সমস্যা নেই, আমি আছি। তারপর আঙ্কেল চলে গেল। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠলো, আরে দোস্ত কেমন আছিস? পেছন ফিরে তাকাতেই লক্ষ্য করলাম রাকিব ও তার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথাটি বলল। আমি একটু গম্ভীর সুরে বললাম, ভালো। আমার কথার ধরন দেখে রাকিব বুঝতে পারলো তার সঙ্গে কথা বলার কোনো মুড নেই। তো সেখান থেকে চলে আসতে যাব এমন সময় রাকিবের স্ত্রী বলল, ভাইয়া শুনেন। আমি বললাম, বলেন। রাকিবের স্ত্রী বলল, আপনি আমাদের দেখে এভাবে চলে যাচ্ছেন যেন আমাদেরকে চিনেনি না। আমি নিশ্চুপ হয়ে থাকলাম। রাকিব বলল, দোস্ত সরি রে, তোকে সেদিন বাড়ি থেকে এভাবে তাড়ানোটা আমাদের ঠিক হয়নি। তুই যখন চলে গেলি আমি আর নীলা তখন বাসা থেকে বের হয়ে কিছু দূর তোকে খুঁজেছি, কিন্তু তোর দেখা পাইনি। সরি দোস্ত, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, মন খারাপ করে থাকিস না। রাকিব আমার হাতটি ধরে এই কথাটি বলল। আমি বললাম, তোর মতো বন্ধু না থাকাই ভালো। এই বলে ওখান থেকে সরে গেলাম। রাকিব ও তার স্ত্রী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা হয়তো আমার কাছ থেকে এরকম আচরণ আশা করেনি। সোফায় গিয়ে বসে আনমনে ফেসবুকের নিউজ ফিড দেখছি। হঠাৎ হৃদিতার কণ্ঠে গানের আওয়াজ শুনতে পেলাম। বিষয়টি দেখার জন্য মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম। মঞ্চের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এ আমি কাকে দেখছি? এ তো সত্যি সত্যি হৃদিতা। হৃদিতার সঙ্গে আরো কয়েকটা মেয়ে তার গানের তালে তাল মিলাচ্ছে। এইদিকে হৃদিতার মা বাবা আঙ্কেলের সঙ্গে সোফায় বসে গল্প সল্প করছে। তার মানে হৃদিতার সঙ্গে আঙ্কেলের কোনো একটা সম্পর্ক জড়িত আছে। মাথাটা কেমন জানি ঘুরে গেল। তারা এখানে কি করছে? তাদের তো এখানে থাকার কথা না। না, এখানে আর থাকা যাবে না। আমাকে চিনে ফেলার আগেই আমাকে এখান থেকে সরে যেতে হবে। তাদের জন্যই আমাকে গ্রাম ছাড়া হতে হয়েছে। আনমনে এসব ভেবে চলে আসতে যাব, দরজার কাছে যেতেই মিথিলা আমার সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া কোথায় যাচ্ছেন? আমি বললাম, মানে আমার একটা কাজ পড়ে গেছে, সেখানে আমাকে দ্রুত যেতে হবে। মিথিলা বলল, দাঁড়ান আব্বুকে বলছি। আব্বুকে বললে তো আর যেতে পারবেন না। আমি বললাম, এই না, বলো না প্লিজ। মিথিলা বলল, আব্বু এই দেখো রনি ভাইয়া চলে যাচ্ছে। মিথিলার কথাটা আঙ্কেল শোনা মাত্রই তার সঙ্গে হৃদিতার বাবা মাও আমার দিকে তাকাতেই তাদের চোখ আর আমার চোখ এক হয়ে গেল। তারপর কোনো কথা না বলে চলে আসতে যাব, তার আগেই হৃদিতার বাবা মা আমার পথ আটকিয়ে বলল, বাবা তুমি এতদিন এখানে থাকছো অথচ আমরা কিছুই জানি না। হৃদিতার মা বলল, বাবা আমাদের ভুল আমরা অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু আফসোস তোমার কাছে গিয়ে যখন ক্ষমা চাইবো ঠিক তখনই জানতে পারি তুমি গ্রাম ছেড়ে চলে আসছো। বাবা তুমি আমাদেরকে মাফ করে দাও প্লিজ, আমরা সত্যি অনেক অনুতপ্ত আর লজ্জিত। আমি তাদের কথার কোনো প্রতি উত্তর করলাম না। হৃদিতার বাবা অনুরোধের সুরে বলল, দেখো বাবা আমি তোমার রাগটা বুঝতে পারছি, কিন্তু আমি তখন কি করতাম বলো? আমার জায়গায় যে কেউ হলে তারা একই কাজ করত। এখন অতীতের সবকিছু বলে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। আমি বললাম, আপনাদের কথা শেষ, এখন আমি আসি। এই বলে বাসার বাহিরে চলে আসছি। পেছন দিক থেকে হৃদিতা দৌড়ে আমার সামনে দাঁড়িয়ে অশ্রুভেজা চোখে বলল, এতদিন এখানে ছিলে অথচ আমি যে দূর থেকে
থেকে কতগুলো মেসেজ কল দিয়েছি সেগুলো কি একবারও দেখার চেষ্টা করনি? ভুল তো হতেই পারে, এই বলে সবাইকে ছেড়ে চলে আসতে হবে? রিদিতা আমাকে জড়িয়ে ধরে এক নাগারে কথাগুলো বলে উঠল। তার কথার কোনো কর্ণপাত না করেই রেগে বলে উঠলাম, আমাকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিয়েছে? রিদিতা আমার রাগী চেহারাটা দেখা মাত্রই ভয় কিছু দূরে সরে গিয়ে মাথাটা নিমিষেই নিচু করে ফেললো। আমি বললাম, একটা কথা ভালোভাবে শুনে রাখো, তুমি আর তোমার বাবা ভুলেও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে আসবে না। ঘৃণা নামক শব্দে তোমার আর তোমার বাবার নামটা খুব ভালো করেই লেখা আছে, সেটা চাইলেও মুছে ফেলা সম্ভব না।